আগামী মাসে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের নবম ও দশম রাউন্ডের ম্যাচে মাঠে নামতে চলেছে ব্রাজিল, যেখানে তাদের প্রতিপক্ষ চিলি ও পেরু। এই দুই ম্যাচকে সামনে রেখে গত শুক্রবার 23 সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র। আগের বারের স্কোয়াড ঘোষণার পর ভক্ত ও সমর্থকদের ক্ষোভ শেষ না হতে হতেই আবার স্কোয়াড ঘোষণা করে সমালোচনার জন্ম দেন দরিবাল জুনিয়র। অনেকে বলেছে ডিফেন্ডিং ও অ্যাটাকিং মোটামুটি ভালো, আবার অনেকে বলেছে অ্যাটাক শক্তিশালী কিন্তু মিডফিল্ড দুর্বল। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন দল ঘোষণা করেছে ব্রাজিল। শক্তিশালী নাকি দুর্বল একাদশ হবে, চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম গোলকিপার হিসাবে দলে রয়েছে লিভারপুল থেকে প্রথম চয়েস অ্যালিসন, সেকেন্ড চয়েস অ্যাডারসন ও ফ্যানদের শেষ ভরসা বেন্টো। গোলকিপার তিনজনই ভালো রয়েছে, একজন আরেকজনের রিপ্লেসমেন্ট হিসাবে খেলবে, এখানে কোনো সমস্যা নেই। এরপর ডিফেন্সে যেই প্লেয়ারগুলো জায়গা পেয়েছে তারা আগের স্কোয়াডেও ছিল, শুধু তিনজন নতুন মুখ এসেছে। সেন্টার ব্যাকের দুই পজিশনে গ্যাব্রিয়াল মেগালেস ও অ্যাডার মিলিটাও যদি স্টার্ট করে, তাদের রিপ্লেসমেন্ট হিসাবে থাকবে মার্কুইনিয়স ও ব্রেমার। তারা সবাই বিশ্বমানের ডিফেন্ডার। রাইট ব্যাক নিয়ে চলছে তুমুল বিতর্ক, কারণ এখানে আবার ডানিলোকে কেন সুযোগ দেওয়া হলো এই নিয়ে চলছে প্রশ্ন। তিনি জুভেন্টাসের স্টার্টার নন এবং তিনি মৌসুমে মাত্র 42 মিনিট মাঠে খেলেছেন, তারপরেও কেন তাকে ডাকা হলো। তবে আপনাদের বলে রাখি, ডানিলো খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়, তিনি জানেন কিভাবে খেলতে হয়। আর তার রিপ্লেসমেন্ট হিসাবে ডাকা হয়েছে ভ্যান্ডারসনকে, যিনি মোনাকোর হয়ে দুর্দান্ত ছন্দে আছেন। লেফট ব্যাক নিয়ে সবসময় সবার প্রশ্ন ছিল, যেহেতু লাস্ট দুই ম্যাচে অফেন্সিভ ফুলব্যাক হিসাবে ভালো করেছেন অ্যারেনা, তাই তাকে নিয়ে কোনো সমস্যা নেই। তার রিপ্লেসমেন্ট হিসাবে আগে ছিল ওয়েন্ডাল, এখন সুযোগ পেয়েছে লিওন ক্লাবের আবনার। মোট কথা ডিফেন্স আগের স্কোয়াড থেকে একটু ভালো হয়েছে। এরপর মিডফিল্ডে ব্রাজিলের যাচ্ছে তাই অবস্থা, যেখানে প্রত্যেকটা টিমে মিডফিল্ডে 6টা করে প্লেয়ার রাখে, সেখানে ডরিবাল 5টা প্লেয়ার রেখেছে। এখন একটা আরেকটা প্লেয়ারের রিপ্লেসমেন্ট করে ধরলেও 6টা প্লেয়ার দরকার, এখানে একটা প্লেয়ারের ঘাটতি রয়েছে। আবার হোল্ডিং মিডফিল্ডারে নেই ক্যাসামিরো, উল্টো আবার রদ্রিগোকে প্লেমেকার বা মিডফিল্ডার হিসাবে দলে রাখা হলো। ক্যাসামিরোকে না হয় নিল না, কিন্তু প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করা পেরেরাকে তো নেওয়া যেত, তিনি তা নিলেন না। আবার ফাইনাল থার্ডে চান্স ক্রিয়েশন, লং বল ও থ্রু পাসের অভাবে গোলই করতে পারছে না ব্রাজিল। সেখানে এই অবস্থার সমাধান না করেই দল ঘোষণা করে ফেললেন দরিবাল জুনিয়র। মোট কথা মিডে পর্যাপ্ত ব্যাকআপ ছাড়াই দল ঘোষণা করলেন। প্যারাগুয়ের মতো ধরা এখানে খেতে পারে ব্রাজিল। সর্বশেষ ফরওয়ার্ড পজিশনে রাইট উইঙ্গে 3টা প্লেয়ার রাখা হয়েছে, এটা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। যেখানে রাফিনহা ও সাবিও দুর্দান্ত ফর্মে রয়েছে, তারা একে অন্যের রিপ্লেসমেন্ট হিসাবে খেলে যেতে পারত। সেখানে একজন মিডফিল্ডার কমিয়ে রাইট উইঙ্গারে লুইস হেনরিককে নেওয়ার কোনো দরকার ছিল না। ওদিকে সেন্টার ফরওয়ার্ডে রয়েছে এনরিক, যিনি রিয়াল মাদ্রিদে ভালো খেললেও জাতীয় দলে ফ্লপ। তার রিপ্লেসমেন্ট হিসাবে রয়েছে নতুন মুখ ইগোর জেসুস, যিনি 17 ম্যাচে 6 গোল ও 1 অ্যাসিস্ট করেছেন। জেসুসকে নিয়ে তো স্টার্ট করাবে না দরিবাল, এনরিকই ভরসা। লেফট উইঙ্গার হিসাবে অটো চয়েসে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, এবার তার রিপ্লেসমেন্ট হিসাবে রয়েছে গ্যাব্রিয়াল মার্তানেল্লি। গ্যাব্রিয়াল মার্তানেল্লি খুব ভালো একজন পোটেনশিয়াল প্লেয়ার, কিন্তু তার ফর্ম নেই। যেখানে ভিনিসিয়াস জুনিয়র ভালো পারফরমেন্স করতে পারছে না, সেখানে গ্যাব্রিয়াল মার্তানেল্লি ভালো করবে তার কোনো গ্যারেন্টি নেই। তো বন্ধুরা, এই স্কোয়াড নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানান।